ব্যবসা বাণিজ্যের সংবাদ এবং বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিখাতায় স্বাগত জানাচ্ছি আমি এজি মাহমুদ। বছর শেষ হওয়ার 2 সপ্তাহ বাকি থাকতেই চলতি বছর 20 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে প্রবাসী আয়। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য বলছে ডিসেম্বরের প্রথম 10 দিনে 81 কোটি 40 লাখ মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। সব মিলিয়ে 1 জানুয়ারি থেকে 10 ডিসেম্বর পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে 20.50 বিলিয়ন ডলার, যা 2019 সালের পুরো সময়ের চেয়ে প্রায় 12% বেশি। এর আগে এক বছরে বাংলাদেশে এত রেমিটেন্স আর কখনো আসেনি। 2019 সালে 18 বিলিয়নের কিছু বেশি ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা। রেমিটেন্স প্রবাহ বাড়াতে গত অর্থবছর থেকে 2% হারে নগদ প্রণোদনা দিচ্ছে সরকার। এদিকে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের ওপর ভর করে মহামারীর মধ্যেই বাংলাদেশে বিদেশি মুদ্রার রিজার্ভ 42 বিলিয়ন ডলারের মাইল ফলক ছুঁতে চলেছে। আর 2 মাসের মধ্যেই এলপিজির সিলিন্ডারের খুচরা দাম ঠিক করে দেবে নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বিইআরসি। তখন ব্যবসায়ীদের ইচ্ছায় নয়, দাম বাড়বে কমবে স্বয়ংক্রিয়ভাবে একটি নির্দিষ্ট পদ্ধতি মেনে। এই পদ্ধতি ঠিক করতেই জানুয়ারিতেই হবে গণশুনানি। 15 ডিসেম্বর হাইকোর্টে এই সংক্রান্ত অগ্রগতি জানাবে বিইআরসি। তবে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব বলছে, বিধিমালার বাইরে গিয়ে দাম নির্ধারণ করলে ভোক্তা অধিকার ক্ষুণ্ণ হতে পারে। শহর কিংবা গ্রাম, পরিবেশ বান্ধব রান্নার জ্বালানি হিসেবে এলপিজির ব্যবহার বাড়ছেই। জ্বালানির এই কৌশলগত পণ্য বিপণনের 98%ই বেসরকারি খাত নিয়ন্ত্রণ করে। একচেটিয়া বাজার দখলের ফল কখনো কখনো স্বেচ্ছাচারিতায় পরিণত হচ্ছে। দেখা যাচ্ছে আজকে রাতে গাড়ি পাঠাচ্ছি কোম্পানিতে, দেখা যায় সকালবেলা যখন ডিডি করবো টাকা দিব তখন বলতেছে না, পার সিলিন্ডার 50 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকা বেড়ে গেছে। বিকালে যখন ডেলিভারি দিব তখন এটা লাগে একটা বাঘবনিত সৃষ্টি হয়। আর যদি আপনার গায়ে রেট দেওয়া থাকে, কারোর সাথে কোনো কথা হলো না। দামের এই নৈরাজ্য থামাবে যে প্রতিষ্ঠান, 4 বছর আগে সেই বিইআরসিকে আদেশ দিয়েও জাগাতে পারেনি উচ্চ আদালত। বেঁধে দেওয়ার সময়ে এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণে ব্যর্থতায় কদিন আগে বিইআরসি চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল এসেছে। কাল 15 ডিসেম্বর বিইআরসি আবারও মুখোমুখি হবে আদালতের। আদালত আমাকে একটা এক্সট্রা স্ট্রেন দিচ্ছে যে এটা তোমার করতেই হবে। সে কারণে আমরা ব্যাংকের আইন আর এই আদালতের নির্দেশ দুটা মিলায় এলপিজি যারা ব্যবসার সঙ্গে জড়িত তাদেরকে বলছি, তোমাদের দাম কত হওয়া উচিত এই প্রপোজাল তোমরা আমাদেরকে দাও। গণশুনানির মাধ্যমে এলপিজির খুচরা দাম ঠিক করবে বিইআরসি। একমাত্র সরকারি কোম্পানি এলপি গ্যাস লিমিটেড ছাড়া বাকি প্রতিষ্ঠানগুলো সহযোগিতা করছে বিইআরসিকে। আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতাকে কাজে লাগাই কিন্তু আমাদেরকে প্রাইসিংটা করতে হয়। এখন যখন স্বয়ংক্রিয় ফর্মুলার কথা বলা হচ্ছে, আমরা আশা করছি এই স্বয়ংক্রিয় ফর্মুলাতে অবশ্যই সেই ব্যাপারগুলোকে টাচ করা হবে। আর সেটা যদি টাচ করা হয় তাহলে অটোমেটিক্যালি একটা ভালো প্রাইসে সবার জন্য একটা সহনীয় প্রাইস থাকবে বলে আমি মনে করি। তবে দাম নির্ধারণে বিইআরসি যে প্রক্রিয়া অনুসরণ করছে তাতে আপত্তি আছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের। বিইআরসি যে প্রবিধান মালা প্রণয়ন করে সরকারের কাছে জমা দিয়েছে, সেই প্রবিধান মালা আর আওতায় তাকে মূল্যহার নির্ধারণ করতে হবে। প্রবিধান মালা প্রণয়নের এখতিয়ার বিইআরসি প্রণয়ন করেছে, মতামত দেওয়ার এখতিয়ার সরকারের। এলপিজি সহ বিদ্যুৎ ও জ্বালানির সব ধরনের পণ্যেরই দাম নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে বিইআরসিকে। কিন্তু মন্ত্রণালয়, বিপিসি এবং বিইআরসির রশি টানাটানিতে এতদিনেও এলপিজির দাম নির্ধারণ করতে পারেনি নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বিইআরসি। ইব্রাহিম পাঠান, ডিবিসি নিউজ, ঢাকা। এলপিজির দাম কমাতে আইনি লড়াই কেন, সেই বিষয় নিয়ে আলাপে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন ক্যাবের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। জ্যোতির্ময় বড়ুয়া, আপনাকে দেখতে পাচ্ছি বড় পর্দায় এবং স্বাগত তালিখাতায়। এলপিজির দাম কমাতে ঠিক মানে এলপিজির দাম নির্ধারণ করার জন্য আইনি লড়াইয়ে কেন যেতে হলো, সেই প্রেক্ষাপটটি একটু সংক্ষেপে বলবেন শুরুতে। দেখুন, আমাদের 2009-এর পরে এলপিজির দাম নির্ধারণ করা নিয়ে কোনো ধরনের আদেশ বিইআরসি আর দেননি। 2009-এর 17 জুন ছিল তাদের সর্বশেষ আদেশ। এই জুনের পর একজন বসুন্ধরার মালিক আপনাদের এই নিউজ একটু আগে বলছিলেন যে তারা দাম নির্ধারণ করছেন। এটা কমপ্লিটলি ইলিগাল এবং বিইআরসি আইনের মধ্যে পরিষ্কার করে বলা আছে, যদি বিইআরসির আদেশকেও ভঙ্গ করে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার এখতিয়ার আছে বিইআরসির। এখন এই যে আমাদের সর্বশেষ আদেশ হলো 17 জুন 2009, তারপর থেকে কোনো এক রহস্যময় কারণে এই ব্যক্তিগতভাবে ব্যবসায়ীরা যারা আছেন তারাই দাম বাড়িয়ে যাচ্ছেন, অথচ এই দাম বাড়ানোর পুরোটাই এখতিয়ারটা দেওয়া আছে বিইআরসির কাছে। এবং সেটা 17 জুন তারা যে আদেশটি পাস করেছিলেন সেটি হচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের আবেদনের পরিপ্রেক্ষিতে। সেখানেও তারা
শুরুতেই পরিষ্কার করে বলে দিচ্ছেন যে 22-এর খ এবং 34 ধারা অনুযায়ী এটা হচ্ছে এই মূল্য নির্ধারণের সম্পূর্ণ এখতিয়ার হচ্ছে বিইআরসি। যেহেতু ব্যক্তিগত কোম্পানিগুলো, প্রাইভেট কোম্পানিগুলো নিজেদের ইচ্ছা মতো করে কোনো রকমের সমন্বয় ছাড়াই আইনি বহির্ভূতভাবে দাম বৃদ্ধি করে চলেছিলেন, সে কারণে ক্যাব বাধ্য হয়ে 2016-তে এই মামলা করতে বাধ্য হন। যেহেতু আইনে আছে তারা এই পাওয়ারটা এক্সারসাইজ করবেন, কিন্তু জি, প্রেক্ষাপটটি পরিষ্কার। জ্যোতির্ময় বড়ুয়া, এখন বলা হচ্ছে স্বয়ংক্রিয় পদ্ধতিতে এলপিজির দাম নির্ধারণ হবে, কখনো বাড়বে কখনো কমবে। যেই পদ্ধতিতে এই দাম নির্ধারণ হবে সেটি কতটা ভোক্তা বান্ধব হবে বলে ক্যাব মনে করছে? দেখুন, ক্যাবের পক্ষ থেকে প্রফেসর শামসুল আলম স্যার নিশ্চয়ই বলেছেন, ওনার বক্তব্যের সাথেই আমি সামঞ্জস্য রেখে বলি, সেটা হচ্ছে 2013-তে এবং 12 এবং 13 দুটো প্রবিধানমালা তারা পাঠিয়েছিলেন মন্ত্রণালয়ে। মন্ত্রণালয় একটি চিঠি দিয়ে পরিষ্কার করে বলেছেন যে এই মূল্য নির্ধারণের সম্পূর্ণ এখতিয়ার আপনাদের, বিইআরসির। সুতরাং বিইআরসি যেন মূল্য নির্ধারণের ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখে। এখন এই 2012 এবং 13 সালের প্রবিধানমালা যদি আপনার কোনো কারণে অনুমোদন দিতে দেরি হয় বা সরকার যদি মতামত দিতে দেরি করে, তাহলে দেখবেন আমাদের গ্যাসের জন্য কিন্তু আলাদা প্রবিধানমালা আছে, বা গ্যাসের ক্ষেত্রে আমরা উল্টোটাও দেখেছি, গ্যাসের প্রবিধানমালা তৈরি হওয়ার আগেই ওনারা দাম নির্ধারণ করেছে। তাহলে সেটা কোন আইনের মাধ্যমে করেছে? তাহলে ক্যাব কি মনে করছে, মানে কিভাবে এলপিজির দাম নির্ধারণ হলে সেটি যৌক্তিক হবে? ক্যাব কি মনে করে? এটা আপনার প্রবিধানমালা অনুযায়ী হওয়া উচিত, এবং যতদিন পর্যন্ত প্রবিধানমালা আপনার স্বীকৃতি না পাচ্ছে ততদিন পর্যন্ত গ্যাসের যে প্রবিধানমালা আছে সেটা নিয়েই ওনাদের এই মূল্য নির্ধারণ করা উচিত বলে আমি মনে করি। জি, অবশ্যই। এলপিজি শুধুমাত্র বাংলাদেশ ব্যবহার করে এমনটি নয়, বিশ্বের অন্যান্য দেশও কিন্তু এলপিজি আমদানি করে ব্যবহার করে। সেসব দেশে কি করে দাম নির্ধারণ হয়? সেটাও আপনার সুনির্দিষ্ট আইনের পদ্ধতিতে, এই যে স্বয়ংক্রিয় পদ্ধতির কথা তারা বলছেন, এটা আসলে আমাদের জানা নেই। ওনারা কি প্রপোজ করছেন সেটা দেখলে হয়তো আরো পরিষ্কারভাবে ব্যাখ্যা করা যেত। ওনারা একটা রিপ্লাই দিয়েছেন আগামীকালকে, ওনাদের যে কন্টেম্পটের রুলটা ইস্যু হয়েছে সেটার পরিপ্রেক্ষিতে, সেটাও পুরোপুরি দেখার সুযোগ হয়নি, গতকালকে মাত্র হাতে পেয়েছে। ওনারা স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের যেটা বলছেন সেটা নিশ্চয়ই, আমরা আদালতে তো মামলাটি চলমান, সেখানে নিশ্চয়ই বিষয়টি নির্ধারণ হবে, এবং মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে আমরা কোন একটা সুনির্দিষ্ট নির্দেশনাও নিশ্চয়ই পাবো। জি, অবশ্যই। মানে বিষয়টি তো এমন যে কোনো পণ্য যখন আমরা আমদানি করে আনি তখন তো বিশ্ব বাজারের দাম ওঠানামার সঙ্গে এদেশের বাজারেও সেটির দাম ওঠানামা করে। সুতরাং স্বয়ংক্রিয়ভাবে এই পদ্ধতি যদি না করা হয় তাহলে তো ভোক্তা স্বার্থ ক্ষুণ্ণ হওয়াটাই খুব স্বাভাবিক। জ্যোতির্ময় বড়ুয়া, না, এখন স্বয়ংক্রিয়ভাবে করার যে ব্যাপারটা, এখন আমাদের দেশে দেখবেন কালচার হচ্ছে কমানোর কালচার নেই খুব একটা, একবার যখন বাড়ে তো বাড়তেই থাকে। শুধু গ্যাসের ক্ষেত্রে, তেলের ক্ষেত্রে একবার একটু ব্যতিক্রম হয়েছিল, সেটাও তাহলে যেটা হয় সেটা হচ্ছে সমন্বয় করার প্রশ্ন আসে। তখন ওনারা বেশি দাম নিয়ে ফেলেন আগের থেকেই, সেটা পরবর্তীতে একটু দাম কম রেখে আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করার প্রশ্ন আসে। কিন্তু অন্যান্য যে সমস্ত বিশেষত এনার্জি সেক্টরের কথাও যদি আপনি বলেন, তাহলে কিন্তু দাম কমানোর কোনো নজির আপনি দেখবেন না। অর্থাৎ আন্তর্জাতিক বাজারে দাম কমে গেল, সেটার পরিপ্রেক্ষিতে রিফ্লেকশন হয়ে অটোমেটিক্যালি বাংলাদেশে কমবে, এই ধরনের ঘটনা কিন্তু ঘটে না। আপনি স্বয়ংক্রিয় পদ্ধতির কথা বললেও সেটা কতটুকু আসলে কার্যকর হবে বা কি পদ্ধতিতে হবে সে নিয়ে আমাদের বোঝাপড়ার আরো দরকার আছে বলে মনে হয়। জি, অবশ্যই। আমরা জানি যে এলপি গ্যাস লিমিটেড, যেটি সরকারি প্রতিষ্ঠান, তারা বিইআরসিকে এখনো পর্যন্ত সহযোগিতা করছে না, এমনটা আমরা প্রতিবেদনে দেখছিলাম। তো সরকারি বেসরকারি কোম্পানি যদি অসামঞ্জস্য হয় দাম নির্ধারণের ক্ষেত্রে, সেক্ষেত্রে ভোক্তারা এক ধরনের বিভ্রান্তির মধ্যে পড়তে পারেন কিনা দাম নিয়ে? দেখুন, এটা এই একটা বিষয় বিইআরসির তরফ থেকে দীর্ঘদিন ধরে বলা হচ্ছে যে লাইসেন্সিরা যদি আবেদন না করে তারা সমন্বয় করতে পারবেন না। আপনি যদি ধারা 34-এর ব্যাপারটা দেখেন, 34-এর আপনার 5-এর মধ্যে পরিষ্কার করে বলা আছে যে তারা গণশুনানি করার সময় কাকে কাকে শুনবেন। তারা লাইসেন্সিদের কথা শুনবেন, তারা আরো যারা স্টেক হোল্ডার যারা আছেন এই বিষয়ে তাদের প্রত্যেকের কথাও শুনবেন। এবং 34-এর 2 উপধারার মধ্যে পরিষ্কার বলা আছে বিইআরসির অন্যতম একটি দায়িত্ব হচ্ছে কনজিউমারদের ইন্টারেস্ট প্রোটেক্ট করা। শুধুমাত্র যে মূল্য নির্ধারণ করা তাদের কাজ তা নয়, এই রেগুলেটরি কমিশন করার মূল উদ্দেশ্যের মধ্যে একটি হচ্ছে কনজিউমারদের রাইট প্রোটেক্ট করা। কনজিউমারদের রাইট প্রোটেক্ট করতে গিয়ে যেখানে আপনার সাবসেকশন 5-এর মধ্যে পরিষ্কার বলা আছে যে অন্যান্য স্টেক হোল্ডারদেরকে শুনতে হবে আপনাদেরকে, তাহলে অন্যান্য স্টেক হোল্ডারদের আবেদনের পরিপ্রেক্ষিতে কেন শুনানি করতে পারবেন না? এখন যদি প্রাইভেট অর্গানাইজেশন কিংবা সরকারিভাবে যে অর্গানাইজেশন আছে এলপি গ্যাসের ব্যবসা করেন, তারা যদি সহযোগিতা না করেন, তাহলে তো কনজিউমারের যদি একক আবেদনের ভিত্তিতেও তারা এই গণশুনানির আবেদন করেন, যাদের স্বার্থ আছে তারা আসবেন, তারা তো নিশ্চয়ই বসে থাকবেন না। জি, জ্যোতির্ময় বড়ুয়া, অসংখ্য ধন্যবাদ। রাইটটা প্রোটেক্ট করাটা তাদের রেসপন্সিবিলিটি। জি, অবশ্যই। জ্যোতির্ময় বড়ুয়া, অসংখ্য ধন্যবাদ তালিকাতে যুক্ত হওয়ার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এলপিজির দাম নিয়ে আলাপে ক্যাবের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।
পুঁজিবাজারে তালিকাভুক্ত 30% শেয়ার ধারণে ব্যর্থ কোম্পানির পরিচালনা পর্ষদ আগামী 45 কার্যদিবসের মধ্যে পুনর্গঠনের নির্দেশনা দিয়েছে বিএসইসি। প্রজ্ঞাপন অনুযায়ী যেসব কোম্পানি তাদের 30% শেয়ারের মালিকানা রাখতে পারেনি তাদের পর্ষদে 2 জন স্বতন্ত্র পরিচালক নিয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে। এজন্য কমিশনের কাছ থেকে আগেই অনুমতি নিতে হবে। স্বতন্ত্র পরিচালকরা 30% শেয়ার ধারণের বিষয়টি নিশ্চিত করবেন। পর্ষদে তারা থাকতে পারবেন 1 মেয়াদের জন্য। এদিকে সেকেন্ডারি মার্কেটে কমপক্ষে 20,000 টাকা বিনিয়োগ থাকলে আইপিও শেয়ার পাবেন সব আবেদনকারীরা। আইপিওতে মোট আবেদনকারী অনুযায়ী শেয়ার বরাদ্দ দিয়ে বাকি টাকা বিও অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে। এসব বিষয়ে সুপারিশ করবে আইপিও শেয়ার বরাদ্দ নিয়ে গঠিত বিশেষ কমিটি। তবে ন্যূনতম বিনিয়োগের আকার চূড়ান্ত করবে বিএসইসি। এছাড়াও আইপিও লট বাতিল করে একটি নির্দিষ্ট পরিমাণ ফি নির্ধারণ করা হবে। এই বিনিয়োগকারীরা সকলেই আবেদনের বেসিসে ইকুয়ালি এই শেয়ারটা ডিস্ট্রিবিউশন হবে। কিছু বিনিয়োগকারী অনেকগুলি বিও অ্যাকাউন্ট খুলে শুধু তারা আইপিও অ্যাপ্লিকেশন করে, ওয়ান্স শেয়ারগুলি পেয়ে যায় তারা মার্কেটে বিক্রি করে টাকা নিয়ে চলে যাচ্ছে। এই জিনিসটা বন্ধ হয়ে যাবে, যার কারণে কোনো বিনিয়োগকারীও বেনিফিট হচ্ছে না এবং মার্কেটের ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোনো ধরনের ভূমিকা রাখছে না। তো রিসেন্ট চেঞ্জেস বা এই অ্যামেন্ডমেন্টগুলি মার্কেট ডেভেলপমেন্টে অনেক ভালো ভূমিকা রাখবে। আমনের ভরা মৌসুমেও দেশের বাজারে বাড়ছে চালের দাম। এই মুহূর্তে কুষ্টিয়া থেকে এই খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, নতুন ধান বাজারে আসার পরেও কেন দাম বাড়ছে চালের, সেই বিষয়ে মিল মালিক যারা রয়েছেন তারা কি বলছেন? আপনি জানেন যে এখন কিন্তু পুরোদমে আমন মৌসুম কিন্তু চলছে। আমন মৌসুমে ধান কাটা এবং মাড়াইয়ের কাজ প্রায় শেষের দিকে বলা যায়। তো অন্যান্য বছর আমরা দেখেছি আমন মৌসুমে ধান বাজারে আসার পরে কিন্তু স্বভাবতই ধানের দাম কমে যায়, পাশাপাশি ধানের দাম কমার ফলে চালের বাজারও কমে যায়। কিন্তু এবার কিন্তু ঠিক বিপরীত চিত্র আমরা লক্ষ্য করছি। কুষ্টিয়ার যে খাজানগর মোকাম আছে সেই খাজানগর মোকামে কিন্তু ধাই ধাই করে চালের দাম বেড়ে যাচ্ছে। আমি একটু বলে রাখি প্রথমেই যে সরকার থেকে কিন্তু যখন চালের দাম দফায় দফায় বাড়িয়ে দিচ্ছিলেন মিল মালিকরা, তখন কিন্তু মিটিং করে চালের দাম নির্ধারণ করা হয়েছিল 51 টাকা 50 পয়সা। সেই 51 টাকা 50 পয়সা কিন্তু বেঁধে দিলে কিছুদিন মিল মালিকরা সেই দামে ধান বিক্রি করে আসছিলেন। বিশেষ করে অটো মিল মালিকরা কিন্তু সেই শর্ত ভঙ্গ করে এখন সর্বশেষ আজকের দাম যদি আমি আপনাকে বলি, সেটা কিন্তু আপনার 56 টাকা কেজি মিল গেটে বিক্রি হচ্ছে। মিল গেটে 56 টাকা কেজি বিক্রির ফলে কিন্তু এটা ঢাকা বা চট্টগ্রামের বাজারে আরো 2 থেকে 3 টাকা বেশি যারা কিনছেন ভক্তরা তাদের বেশি দামে কিনতে হচ্ছে। তা আমি মিল মালিকদের সাথে কথা বলেছি, বিশেষ করে ম্যানুয়াল যারা হাস্কিং মিল মালিক, তাদের অভিযোগ যে এই মৌসুমে আসলে বিশেষ করে মোটা ধানের আবাদ বেশি হয়। এই মোটা ধানকে তারা বিভিন্ন জাতের বেশ কিছু সরু ধানও হয়, সেই সরু ধান কিন্তু যেমন ব্র্যান্ডিং করছেন অটো চালকল মালিকরা, তারা এখানে মিনিকেট 28 বা কাজলতা বলে চালিয়ে দিচ্ছেন। এই ধরনের একটি অভিযোগ রয়েছে। কিন্তু এই ধরনের ধানের আবাদ কিন্তু আমাদের দেশে নেই বললে চলে। বিশেষ করে এই মৌসুমে তো মোটা ধানের আবাদ হয়। তো হাস্কিং মিল মালিকরা বলছেন, অভিযোগ করছেন যে কিছু অটো চালকল মালিক তারা এই সিন্ডিকেট করে এই ধরনের আপনার বিভিন্ন মোটা চাল থেকে সরু ধান উৎপাদন করছে, পাশাপাশি সরু চাল উৎপাদন করছে, পাশাপাশি অন্যান্য যে সরু চাল আছে সেটা মিনিকেট বলে তারা বেশি দামে বিক্রি করছে। তো এই ধরনের একটি অভিযোগ আমরা পেয়েছি এবং আগামীতে যদি ধানের দাম না কমে চালের দাম আরো বাড়বে বলে জানিয়েছেন মিল মালিকরা। জি সাজ্জাদ, বুঝতে পারছি কুষ্টিয়ার অবস্থা। দর্শক, কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সাজ্জাদ হোসেন। এবারে জানিয়ে দিচ্ছি ঢাকার পুঁজিবাজারের খবরাখবর। চলে যাচ্ছি ডিএসসির ওয়েবসাইটে। ডিএসসির ওয়েবসাইট আজকে যেটি বলছে, আজকে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার। এখনো পর্যন্ত ইতিবাচক প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে ঢাকার পুঁজিবাজারে। গতকালকেও কিন্তু আমরা দেখেছিলাম যে 31 পয়েন্টের মতো দিন শেষে যুক্ত হয়েছিল এবং 31 পয়েন্ট বাড়লেও কিন্তু লেনদেন হয়েছিল 1000 কোটি টাকা ছাড়িয়ে গিয়েছিল। আজকে 2.5 ঘন্টারও বেশি সময় ধরে যে পরিমাণ লেনদেন হয়েছে দেখতে পাচ্ছি 579 কোটি টাকারও বেশি শেয়ার এবং মিউচুয়াল ফান্ড। বলাই যাচ্ছে যে আজকে লেনদেনের যে ধরন, তাতে করে আজকেও 1000 কোটি টাকা লেনদেন ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে
ঢাকার পুঁজিবাজারে ডিএসসি এসজেটি সরিয়া সূচক সেখানেও 9 পয়েন্টের কিছু বেশি যুক্ত হয়েছে, অবস্থান করছে 1100 দেখতে পাচ্ছি 89 পয়েন্টে, 5143 পয়েন্টে এই মুহূর্তে ডিএসসি এক্স যেটি সরিয়া সূচক সেটি অবস্থান করছে। আর ডিএসসি 30 বাছাই সূচক সেখানেও 12 পয়েন্টের কিছু বেশি এখনো পর্যন্ত যুক্ত হয়েছে। আজকে দেখা যাচ্ছে এখন দাম কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের, 139টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম কমেছে আজকে এখনো পর্যন্ত, বেড়েছে 136টি, অপরিবর্তিত দেখতে পাচ্ছি 78টি। দর্শক, ঢাকার পুঁজিবাজারে টপ 20 তালিকা এক নজর দেখে নিচ্ছি। টপ 20 তালিকায় ডোমিনোজ 1 নম্বরে রয়েছে। এই কোম্পানিটিকে আজকেই দেখা যাচ্ছে ঢাকার পুঁজিবাজারে টপ 20-তে, সেটি 43 টাকা 20 পয়সায় এই মুহূর্তে হাতবদল হচ্ছে। গতকালকে সবশেষ লেনদেন হয়েছিল 39 টাকা 40 পয়সায়। এছাড়াও বেক্সিমকো ফার্মা 158 টাকা, যেটি গতকালকে 150 টাকার মতো হাতবদল হচ্ছিল, আজকে সেটি 8 টাকা পর্যন্ত দাম বেড়ে গিয়েছে। এবং সেই সঙ্গে বেক্সিমকো রয়েছে 3 নম্বরে, সেটি 32 টাকা 10 পয়সায় হাতবদল হচ্ছে। এছাড়া ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান 2-1টি দেখা যাচ্ছিল ঘণ্টাখানেক আগে, এই মুহূর্তে দেখতে পাচ্ছি 8 নম্বরে রয়েছে সিটি ব্যাংক, সেটি লেনদেন হচ্ছে। এছাড়াও ব্যাটবিসি রয়েছে এবং ম্যাডিকো বাংলাদেশও রয়েছে টপ 20 তালিকায়। দর্শক, এই ছিল ঢাকার পুঁজিবাজারের খবরাখবর। এই মুহূর্তে আমার কাছে চলে যাচ্ছি পরের খবরে। করোনার মধ্যেও গেল অক্টোবরে ভারতের শিল্প খাতে উৎপাদন বেড়েছে 3.6%। সেপ্টেম্বরে এই খাতের প্রবৃদ্ধি ছিল 0.5%। প্রবৃদ্ধির এমন ইতিবাচক ধারা দেখে সরকার এবং অর্থনীতি বিশ্লেষকরা ধারণা করছেন ঘুরে দাঁড়াচ্ছে ভারতের অর্থনীতি। সরকারি পরিসংখ্যানগুলো বলছে দীর্ঘমেয়াদী ভোগ্যপণ্য খাতে অক্টোবরে প্রবৃদ্ধি হয়েছে 17.6% পর্যন্ত। একই সময়ে বিদ্যুৎ খাতেও 11.2% প্রবৃদ্ধি হয়েছে। ব্যবসা বাণিজ্যের সংবাদ তালিকায় আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন 24 ঘন্টা।